থেকে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম এবং টপিক ছিল হচ্ছে আমাদের বিন্যাস এবং সমাবেশ। তো ওই ক্লাসে আমরা বিন্যাস সমাবেশের প্রথম অংশটুকু অর্থাৎ প্রথম পার্ট আমরা কমপ্লিট করেছি। তা আজকে মূলত হচ্ছে তার দ্বিতীয় অংশ সেটা আমরা শুরু করব। তো একটু দেখতে থাকি যে আমাদের সাথে কারা কারা আছেন। যেহেতু শুরু করলাম, তো আহ, আমরা একটু সাথে আপনাদের রাখি এবং আমরা একটু দেখতে থাকি যে আমাদের সাথে কারা কারা আছেন। এবং যারা যারা আছেন, যারা যারা দেখতে পাচ্ছেন, কাইন্ডলি হচ্ছে আপনার আহ, সেটা আপনাদের হচ্ছে আহ, আমার আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা বা আপনাদের পর্যন্ত যাচ্ছে কিনা, এবং বা কোনো সমস্যা হচ্ছে কিনা, সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা বা আদার্স কোনো ইস্যুজ আছে কিনা যেটা আপনাদের পরামর্শ থাকে। তো এই ধরনের কোনো ইস্যুজ আছে কিনা এটা কাইন্ডলি একটু জানাবেন। আমরা হচ্ছে ইন দ্য মিন টাইম আমরা একটু দেখতে থাকি যে আমাদের সাথে আসলে কারা কারা আছেন আপনারা। আহ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অলরেডি আস্তে আস্তে কানেক্টেড হচ্ছেন এবং হচ্ছে আহ, যারা যারা আছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। অলরেডি অলরেডি হচ্ছে আমাদের আপনাদের সংখ্যাটা বাড়তেছে। হাবিল রানা, আসসালামু আলাইকুম স্যার, ফ্রম মিরপুর। ওয়ালাইকুম আসসালাম। তারান্নুম, তারান্নুম শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এছাড়াও হচ্ছে যারা যারা আছেন অবশ্যই আপনাদের কমেন্ট করে আমার সাথে থাকবেন এবং যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন তারা শেয়ার করবেন যাতে হচ্ছে সকলের কাছে আমাদের আমাদের এই লাইভটি পৌঁছে পৌঁছে যায়। কেননা আমরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা কথা বলছি। এটা এটা আমি মনে করি যে যারা হচ্ছে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন আপনাদের সকলের জন্য এই বিন্যাস এবং সমাবেশ এই টপিকটা একটু ভীতিকর। তো ওই ভীতিকর জায়গাটা যাতে না থাকে এই জন্য আমাদের এই ক্লাসটা সবার জন্য আমরা ওপেন করে দিয়েছি। আপনারা জানেন আমাদের পিএম ম্যাথ প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের দুইটা পেইড ব্যাচ অলরেডি রানিং, কিন্তু আমরা এই ক্লাসটি সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি যাতে হচ্ছে আপনারা এই ক্লাস দুটি থেকে আপনাদের যে সমস্যাগুলো আছে এগুলো আপনারা সমাধান করে নিতে পারেন। আমার সাথে আছেন সাবিনা ইয়াসমিন শিলা, বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো আমাদের সাথেই অনেকেই আছেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অথবা গতকাল আমরা যেই বিষয়গুলো নিয়ে ক্লাস নিয়েছিলাম বা কথা বলেছিলাম সেইগুলাতে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটিও আপনারা জানাবেন। হ্যাঁ, সেটিও আপনারা জানাবেন, আমরা সেগুলো নিয়েও আমরা কথা বলবো যদি আপনাদের কোনো এখানে কোনো বলার কিছু থাকে বা ফাইন্ডিংস কিছু থাকে। তো আপনারা যারা আছেন ক্লাসে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানান আপনাদের, যে আপনারা সবাই আছেন কিনা, কে কোথা থেকে বলছেন কাইন্ডলি একটু বলেন। আমরা দেখি যে বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে আমাদের সাথে আছেন। হ্যাঁ, আমি সকলকেই অ্যাড্রেস করব। যেমন নিপুণ, নিপুণ বলেছেন হ্যালো দিনাজপুর থেকে। হ্যাঁ, হ্যালো নিপুণ, আপনি কেমন আছেন? দিনাজপুর থেকে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা দেখি যে আমাদের সাথে আরো কারা কারা আছেন। আমরা সবাইকে দেখার চেষ্টা করছি। আহ, রাশেদ মিলন, রাশেদ মিলন বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরো কারা কারা আছেন? যারা আছেন আমি দেখতে পাচ্ছি সবাইকে। রাশেদ মিলন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহমিনা আক্তার, আসসালামু আলাইকুম, ফরিদপুর জেলা থেকে। তাহমিনা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফরিদপুর থেকে যোগদান করার জন্য। এছাড়াও আমাদের সাথে আরো অনেকেই আছেন সমগ্র বাংলাদেশ থেকে। আমরা জানি যে আমাদের দেশের পূর্বাঞ্চলীয় কিছু জেলায় বর্তমানে হচ্ছে বন্যা কবলিত। আমরা তাদের সকলের জন্য দোয়া করব এবং তাদের জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা সেটা করব। আমরা জানি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তার একটা ত্রাণ তহবিল আছে, বর্তমানে টিএসসিতে ছাত্রদের সমন্বয়কের মাধ্যমে একটা ত্রাণ তহবিলের কাজ চলছে। এছাড়া আসুন্না ফাউন্ডেশন সহ আরও বিভিন্ন যেই প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে আর কি এই ত্রাণ সহযোগিতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আপনারা এর মাধ্যমে এই মহৎ কাজের সাথে সবাই যোগদান করতে পারেন।
আমার সাথে আছেন রাশেদ মিলন। আমি নীলফামারী সৈয়দপুর থেকে। রাশেদ মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ নীলফামারী সৈয়দপুর থেকে যোগদান করার জন্য। আমরা জানি এটা ঢাকা থেকে অনেক দূরের একটা জেলা, নীলফামারী অনেক দূরে। এরপরে আছেন নয়ন কুমার দে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন নয়ন? আমাদের সাথে আছেন শাহেদ। শাহেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনি? শাওন ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, ফ্রম গাজীপুর। ওয়ালাইকুম আসসালাম শাওন, আপনি কেমন আছেন? গাজীপুর থেকে যোগদান করার জন্য ধন্যবাদ। আছেন রাকিব খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই আছেন। আপনারা হচ্ছে অবশ্যই আমাদের লাইভটি যারা দেখতে পাচ্ছেন, আপনাদের ওয়াল থেকে আপনারা লাইভটি শেয়ার করবেন, যাতে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে আমার এই লাইভটি আজকে পৌঁছায়। এবং এই লাইভের মাধ্যমে বিন্যাস এবং সমাবেশ নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন। আমি আমার লিখনীতে, আমি আমার বোঝানোর মাধ্যমে আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের আজকের পার্ট ছিল আজকে আমাদের পার্ট ছিল বিন্যাস এবং সমাবেশ। হ্যাঁ, আমরা আমাদের বিন্যাস এবং সমাবেশ আমাদের আজকের পার্ট ছিল যে আমরা এখান থেকে বিন্যাস সমাবেশের আমাদের দ্বিতীয় পার্ট আজকে আমাদের। হ্যাঁ, বিন্যাস এবং সমাবেশের আমরা দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্ট শুরু করার আগে আমরা একটু দেখে নিব যে আমরা গতকাল কি দেখেছিলাম। শাহেদ স্যার, ম্যাথ ক্লাস করে উপকৃত হচ্ছি, একটা অনুরোধ, বাংলা আর ইংরেজি শুরু করবেন কি? শাহেদ, আপনাকে একটা কথা বলে রাখি যে ইনশাল্লাহ আমরা একটা কমপ্লিট কোর্স নিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছি, এবং আমাদের সাফল্য একাডেমির পক্ষ থেকে ইনশাল্লাহ সামনের মাসের শেষ দিক থেকে আমরা একটা কমপ্লিট কোর্স নিয়ে আসবো আপনাদের জন্য। সেখানে আমরা সেইভাবে কোর্স ডিজাইন করেছি এবং সেইভাবে হচ্ছে আমরা আপনাদের কোর্স ম্যাটেরিয়ালস থেকে সব কিছু আমরা প্রস্তুত করছি, এবং সাথে থাকেন, ইনশাল্লাহ সময় এটা জানতে পারবেন। ধন্যবাদ শাহেদ আপনাকে। তো আমরা একটু রিভিশনে যাই। হ্যাঁ, আমরা গতকাল আসলে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম আমরা জাস্ট একটু রিভাইজ করি যে n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস, NPR, এটা আমরা দেখেছিলাম, তাই না? n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস, অথবা n সংখ্যক জিনিস হতে n সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সমান n ফ্যাক্টরিয়াল, এটা আমরা দেখেছিলাম। এটা আমরা দেখেছিলাম এটা এটা আমরা দেখেছিলাম n সংখ্যক জিনিস হতে n সংখ্যক জিনিস নিয়ে আমাদের যে বিন্যাস, সেটা হচ্ছে আমাদের n ফ্যাক্টরিয়াল। এটা আপনাদের মনে আছে, তাই না? আমরা গতকাল হচ্ছে 5টা টাইপ দেখেছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, যে এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা, তো এখানে ওকে, আজকে আমরা যেটা দেখবো সেটা টাইপ 6। এখানে বলছে যে n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নেওয়া, n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নেওয়া যেখানে সর্বদা p সংখ্যক জিনিস থাকবে, যেখানে সর্বদা p সংখ্যক জিনিস থাকবে। তাহলে ধরেন আমাদের এখানে কয়েকটা জিনিস আছে, ধরলাম a b c d e f, আমাদের এরকম কতগুলো আমাদের জিনিস আছে এখানে, বা কতগুলা বর্ণ আছে এখানে। আমরা বললাম যে এইখান থেকে আমরা এখানে হচ্ছে n সংখ্যক জিনিস, মানে হচ্ছে এখানে 6, সেখান থেকে আমরা r সংখ্যক জিনিস নিলাম, ধরবো হচ্ছে r সংখ্যক মানে হচ্ছে 4টা, এই r সংখ্যক জিনিস নেব, ধরলাম এটা হচ্ছে 4টা। এখন কথা হচ্ছে কি, যে r সংখ্যক জিনিস যে নিব এর ভিতর সর্বদা p সংখ্যক জিনিস থাকবে। হ্যাঁ, সর্বদা p সংখ্যক জিনিস থাকবে। ধরলাম এই p সংখ্যক জিনিস হচ্ছে আমার এই দুইটা, p সংখ্যক জিনিস হচ্ছে আমার এই দুইটা। তাহলে একটু দেখেন আপনারা, আপনাদেরকে যদি এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করি, এই যে দুইটা জিনিস থাকবে p সংখ্যক জিনিস, তাহলে এই p সংখ্যক জিনিসটা r এর ভিতরে থাকবে এবং এটা মাস্ট থাকবে। অর্থাৎ 6 এর ভিতরে এই দুইটা জিনিস, আমি তো 4টা জিনিস নিব, তার ভিতর দুইটা আমার অবশ্যই থাকবে। এই জন্য যেই জিনিসটা আমার অবশ্যই থাকবে সেটাকে আমি এখন হিসাব করব না, সেটাকে আমি কিভাবে হিসাব করব? প্রথমে যেটা করব যে আমি এই 6 থেকে এই দুইটাকে বাদ দিব প্রথমে, যেহেতু আমার দুইটা থাকবে এই জন্য আমি প্রথমে এটা কাউন্টে আনবো না, কেননা এটা তো আমার মাস্ট থাকতেছে। সো এটাকে আমি প্রথমে না এনে কি করব, যে 6 থেকে আমি দুইটা বাদ দিব, বাদ দিয়ে এইখানে যেটা করব যে পি দিব,
এইখানে আমি পি দেব, পি দেওয়ার পরে আমি কি লিখব, যে এরপর আমি 6 থেকে নিব আমি 4টা, 6 থেকে নিব আমি হচ্ছে কয়টা, 4টা। কিন্তু এই 4টা তো আমি আসলে নিচ্ছি, কিন্তু 2টা তো আমার অবশ্যই থাকতেছে, এই জন্য এই 2টাও এখান থেকে বাদ দিব। তাহলে এরকম একটা অবস্থা হলো। এখন এই যে 2টা আমি বাদ দিলাম, ওই 2টা তো আমার মানে মানে সাজাতে তো হবে আর কি। এই 4টা সংখ্যার ভিতরেই কি হবে, ওই 2টা আবার সাজবে। তাহলে এই 4 সাথে 2 যদি সাজে, তাহলে এইটা হচ্ছে আমার এটা সমাধান। একটু বোঝার চেষ্টা করেন আপনারা যারা সাথে আছেন। আমি যেই পর্যন্ত দেখালাম আপনাদের হয়তো একটু ধরতে বা বুঝতে অসুবিধা হতে পারে, সমস্যা নেই। আমরা এটাকে একটু বোঝানোর চেষ্টা করি আরেকবার। হ্যাঁ, আপনারা দেখেন এখানে যে আমরা এখানে আরেকবার একটু বোঝার চেষ্টা করি যে আসলে কি ঘটতেছে এখানে। এখানে আসলে কি ঘটতেছে, এটাকে যদি আমি জেনারেলাইজ ফর্মে এইভাবে লিখি, ওই ফর্মুলা থেকে এন, এখানে যদি আমি জাস্ট এইভাবে দেখাই যে এন মাইনাস, যেহেতু 2টা বাদ দেব পি কে, এই পি আর মাইনাস পি আর আর পি পি, এইটাকে যদি আমি ফর্মুলা হিসাবে ধরি, এই ফর্মুলাটা কিভাবে আসলো? হ্যাঁ স্যার কমপ্লেক্স লাগতেছে, ওকে সমস্যা নাই, এটা আমি আরও ক্লিয়ার করে বুঝাবো। হ্যাঁ, আপনারা একটু সাথে থাকেন, দুই একটা এক্সাম্পল করলে এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ওকে, আপনারা সাথে থাকেন, আমরা এটা যদি আরো দুই একটা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি এক্সাম্পল। যে ধরেন হচ্ছে 10টি সংখ্যা হতে 5টি সংখ্যা নিব, 5টি সংখ্যা নিব যেখানে 2টি সংখ্যা অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, 2টি সংখ্যা অবশ্যই থাকবে। তাহলে কি করতেছে দেখেন, যে এই যে 2টি সংখ্যা যে আমার অবশ্যই থাকবে, সরি, এই যে 2টি সংখ্যা আমার অবশ্যই থাকবে, তাহলে এটার ক্ষেত্রে কি ঘটতেছে দেখেন, যে এই যে আমি বললাম যে 2টি সংখ্যা আমার অবশ্যই থাকবে, তাহলে এই 10টার ভিতরে তো আমি 2টা সংখ্যা আমার মাস্ট থাকবে। আমি যখন এই ধরনের আমার ম্যাথ থাকবে যে 2টা জিনিস অবশ্যই থাকবে, তাহলে প্রথমে আমি যেটা করব যে টোটাল থেকে ওই 2টাকে আমি বাদ দিয়ে দেব। কেননা যেই জিনিসটা আমার মাস্ট থাকবে সেই জিনিসকে আমি প্রথমেই মোটের ভিতর হিসাব করব না, ওইটাকে আমি আলাদা রেখে দিব। কেননা ওইটাকে আমি বলে দিছি এটা অবশ্যই থাকবে, যে জিনিসটা অবশ্যই থাকবে সেটাকে সবার সাথে মিশানোর দরকার নেই। অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে এইখানে আমার সাথে এখন প্রেজেন্ট আছেন আপনারা যতজন, তাদের ভিতর থেকে আমি 2জনকে আমি স্পেশাল অফার দিব, তখন কি হবে, ওই 2জনকে আমি আলাদা করে রাখবো আর বাকিদের সাথে অন্য ডিল করব। ঠিক একইভাবে এইখানে যেহেতু আমি বলছি 2টা অবশ্যই থাকবে, তাহলে এই 2টাকে আমি 10 থেকে প্রথমেই আলাদা করে ফেলবো। 10 থেকে আলাদা করে ফেললে তাহলে আমরা জানি যে আমার এখন সংখ্যা হয়ে গেল 8। এই 8-এর ভিতর থেকে আমি কয়টা নিব, 8-এর ভিতর থেকে আমি 5টা নিব। আমি বললাম কি 8-এর ভিতর থেকে আমি 5টা নেব, যে 5টার ভিতর আবার এই 2ও থাকবে। তাহলে 5টার ভিতর যেহেতু 2 থাকবে, তাহলে আমি ওই 2টাকে আবার আলাদা করে রাখবো এখানে, কেননা আমি ওটাকে স্পেশাল করে রাখছি। তাহলে আমার কি হলো, যে 10 মাইনাস 2p 5 মাইনাস 2, অর্থাৎ এই 2টা বাদে বাকি থাকে হচ্ছে এখানে 8 আর এখানে থেকে 3। তাহলে ঘটনাটা ঘটতেছে আমি 8টা থেকে আসলে 3টা নিচ্ছি, আর এই 2টা যেহেতু অবশ্যই থাকবে এটাকে আমি আলাদা হিসাব করে রাখলাম। তাহলে আলটিমেটলি এই 3 আর প্লাস মিলে কিন্তু আমার 5ই হচ্ছে। হ্যাঁ, এইটা একটু আপনারা মাথায় রাখেন, 3 আর 2 মিলে কিন্তু আমার আলটিমেটলি 5ই হচ্ছে। যেহেতু আমি 2 বলছি যে অবশ্যই আমি নিব, তাহলে 2টাকে আমি প্রথমে মাইনাস করে রাখবো। মাইনাস করে কি করব, যে বাকি যে 8টা আছে সেই 8টা থেকে আমি 3টা নিব। আমার মনে হয় যে এবার আপনারা ক্লিয়ার। বাকি 8টা থেকে যদি আমি 3টা নেই, তাহলে আমার 10টা থেকে 5টা নেওয়া হয়ে যাবে, কেননা 2টা আমার মাস্ট থাকতেছে। তো এই অবস্থায় যেটা করব, যে আমি তো এটা নিলাম, এখন ওই যে 2টা নিলাম, ওই 2টা জিনিস আমি যে 5টা জিনিস নিলাম, হ্যাঁ আমি যে 5টা জিনিস নিলাম, এই 5টা জিনিসের ভিতর ওই 2টা জিনিস বিভিন্ন ঘরে বিভিন্ন সময় সাজবে। এই জন্য এখন যেটা করব, যে এই 5p2 এই অবস্থায় এসে তারা আবার নিজেদের ভিতর সজ্জিত হবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে আলটিমেটলি 8p3 ইন্টু 5p
2, এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা এখন ফ্যাক্টরিয়ালে কনভার্ট করি, অর্থাৎ এটা হবে 8 ফ্যাক্টরিয়াল ইন্টু 7 ফ্যাক্টরিয়াল ইন্টু 6 ফ্যাক্টরিয়াল, 3 বার আসবে যেহেতু নিচে 3 আছে, আর ওই উপরেটা কি হবে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু, সরি এটা তো আসলে ফ্যাক্টরিয়াল না, এটা আসলে কি, এটা আসলে আমরা একটু দেখি এটা আসলে কি। এইটা আসলে হচ্ছে আমার এটা আসলে ফ্যাক্টরিয়াল না, এটা হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 6, আর এখানে হবে 5 ইন্টু 4, গতকাল দেখিয়েছিলাম। অর্থাৎ আমি কতবার গুণ করব, 3 বার গুণ করব এক এক কমিয়ে, আবার এখানে 2 গুণ করব এক এক কমিয়ে। তাহলে এইটা হচ্ছে আমার সেই অ্যান্সার। আপনারা এবার ক্লিয়ার কিনা বলেন। সাবিনা ইয়াসমিন আপনি বলেন যে এবার আপনারা ক্লিয়ার কিনা যে পর্যন্ত দেখালাম। আমি আরেকটা এক্সাম্পল করব। হ্যাঁ, এটার আরেকটা আমি এক্সাম্পল করব। এইটা একটু আপনারা যেটা আমি আপনাদেরকে যেটুকু বুঝাইছি এখানে কতটুকু বুঝতে পারছেন সেটার উপর বেসিস করে আমি আবার আরেকটা এক্সাম্পল করাবো আপনাদের এটার উপরে। তো আপনারা যারা আছেন আপনারা একটু রিপ্লে করেন। সাবিনা ইয়াসমিন শিলা বললেন না স্যার বুঝতে পারেননি, ওকে সমস্যা নেই। আর যারা আছেন আমার সাথে এখন আমার সাথে কানেক্টেড আছেন আপনারা একটু বলেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। যে যে আছেন যার জায়গা থেকে বলেন যে আপনারা কতটুকু বুঝতে পারলেন যে ম্যাথটা করালাম। প্রথম দিকে একটু ধরতে আপনাদের অসুবিধা হচ্ছে, এটা আমি বুঝতে পারছি, সেটা সমস্যা নেই। একটু ধরতে অসুবিধা হবে, এটা স্বাভাবিক। বাট হচ্ছে আমি আরেকটা এক্সাম্পল করালে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে তখন বিষয়টা। তাহলে ফারহান জাওয়াদ, ওকে স্যার বুঝি নাই স্যার, 2 কেমনে আসলো? আচ্ছা, তাহমিন আক্তার বললেন নতুন লাগছে। আলী হাসান বললেন আরেকবার, ওকে আরেকবার কোনো সমস্যা নেই। আপনারা এই পর্যন্ত তো সবাই করেছেন নাকি? এই পর্যন্ত সবাই করেছেন, ঠিক আছে। এই পর্যন্ত যদি করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আমরা আরেকবার দেখাবো এটা। এটা আমরা আরেকটা এক্সাম্পল করাবো, এটা কোনো সমস্যা নেই। তো আপনারা হচ্ছে আমি আরেকটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ আরেকটা এক্সাম্পল দেখাই, আই হোপ আপনাদের এবার বুঝতে সহজ হয়ে যাবে। আচ্ছা ধরেন হচ্ছে আমাদের ছয় রঙের ছয়টি ভিন্ন ভিন্ন পতাকা হতে, 6টি ভিন্ন ভিন্ন পতাকা হতে 4টি পতাকা নিয়ে কতভাবে সাজানো যায়, যেখানে 2টি রঙের পতাকা অবশ্যই থাকবে। দেখেন আমরা একটু ম্যাথটা আরেকবার বলি। 6 রঙের 6টি ভিন্ন ভিন্ন পতাকা হতে, 6 রঙের 6টি ভিন্ন ভিন্ন পতাকা হতে আমরা 4 রঙের 4টি পতাকা নিব, যেখানে 2টি পতাকা অবশ্যই থাকবে, যেখানে 2টি পতাকা সবসময় অবশ্যই থাকবে। তাহলে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন। ধরেন আমার 6টা পতাকা আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আমার 6টা পতাকা আছে। আমি নর্মালি যদি 4টা পতাকা নিতাম, নর্মালি যদি আমি এখান থেকে 4টা পতাকা নিতাম তাহলে কি হতো দেখেন,
তাহলে কি হতো, কখনো এই চারটা আসতো, কখনো এই চারটা আসতো, কখনো এইটা আসতো, এটা আসতো, এটা আসতো, এটা আসতো, অর্থাৎ র্যান্ডম যে কোনো চারটা আসতে পারতো। কিন্তু এখন আমি কি বলছি যে এইরকম দুইটা পতাকা, এইরকম দুইটা পতাকা আমার কি হবে, আমার এইরকম দুইটা পতাকা আমার মাস্ট থাকবে। এই কথা যখন আমি বলে দিব তখন আসলে আমার বাকি হিসাব হবে এই বাকি যা থাকে তার সাথে। তাহলে আমার বাকি হিসাব হবে কি, যেহেতু এই দুইটা আমার অবশ্যই চলে আসবে, তাহলে আমি হিসাব করব হচ্ছে আমার বাকি যে সংখ্যাটা আছে। তাহলে বাকি সংখ্যা কি থাকে, যে আমার বলছে 6টা থেকে 4টা নিব, যেখানে দুইটা অবশ্যই থাকবে, তাহলে বাকি থাকে হচ্ছে 4। তাহলে 4 থেকে দুইটা যেহেতু চলে আসছে আর দুইটা নিব, 4 থেকে কি করব, দুইটা যেহেতু চলে আসছে আর দুইটা নেব। এখন এই যেই দুইটা নিলাম, এই দুইটা কি করবে, এই দুইটা আসলে কোথায় আসবে, এই দুইটা আসলে আমাদের কি হবে, এখন 4টা পতাকা নিচ্ছি আমরা, এখন 4টা পতাকার এইখান থেকে দুইটা নিয়ে আসলাম, এই এই 4টা থেকে দুইটা নিয়ে আসলাম, সেই দুইটা এখানে বসলো, আর এই দুইটাও এখানে বসবে। এখন এই দুইটা কি শুধু এই দুই পজিশনে বসবে না, এই দুইটা যে কোনো জায়গায় বসতে পারে, যেহেতু তারা এখন এই সিলেকশনের ভিতরে আছে, সুতরাং এই 4টা পজিশনের যে কোনো জায়গায় দুইটা বসতে পারে। এই জন্য আবার আমরা এই এই সংখ্যাটা আনবো। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের সলিউশনটা। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আসলে 4 × 3 × 4 × 3, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। বলেন কি অবস্থা আপনাদের, এখনো কি বুঝতে পারলেন? বলেন কি অবস্থা আপনাদের, এখনো কি বুঝতে পারলেন? আচ্ছা, তো যারা আছেন একটু আগে যে অঙ্কটা করলেন সেটা আরেকবার বুঝান প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা ওইটাই হচ্ছে আবার রিপিট করলাম আর কি। হ্যাঁ, ওটাই আমরা রিপিট করলাম আবার। দেখেন যে এবার হচ্ছে আপনাদের ক্লিয়ার কিনা। হ্যাঁ, এটা আপনাদের ক্লিয়ার কিনা এটা একটু বলেন আপনারা। 4 3 কেমনে আসলো? 3 তো আসে নাই, এটা তো আমরা এই যে ফ্যাক্টরিয়াল ভাঙাইছি, এই যে ফ্যাক্টরিয়াল 4p2 কে করলে কি হয় 4 × 3, আবার 4p2 কে করলে 4 × 3, এটা ফ্যাক্টরিয়াল ভাঙাইছি জাস্ট। এটাকে আমরা জাস্ট ফ্যাক্টরিয়াল ভাঙাইছি। আচ্ছা, এটা আমি একটু এই পাশে দেখাই। হুম এটাকে আমরা একটু এই পাশে দেখাই যে তাহলে আমার কি হবে, এই 6টা থেকে আমি 4টা পতাকা নিব, 6টা থেকে 4টা পতাকা নিব যেখানে দুইটা থাকবে। তাহলে যেহেতু দুইটা থাকবে, তাহলে 6 থেকে আগে 2 বাদ দিয়ে দিয়ে এখানে 4 নিয়ে নিলাম, 4p। বাকি 4টা থেকে আমি কয়টা নিব, দুইটা নেব, কেননা দুইটা আমার অলরেডি আছে। এই যেই দুইটা আমার অলরেডি আছে সেই দুইটা আবার 4টার পজিশনে কিভাবে বসবে, 4p2। এইটা হচ্ছে আমার অ্যান্সার। সো এই 4p2 মানে হচ্ছে 4 × 3, আর এই 4p2 মানে হচ্ছে 4 × 3, এটা করলাম, তার মানে 12 × 12। হ্যাঁ, মানে হচ্ছে 144। আই হোপ এখন আপনারা ক্লিয়ার হবেন কিছুটা, কেননা আমরা যেটাকে আমরা নিব ওইটাকে আমরা প্রথমে হিসাব থেকে বাদ দিয়ে আমরা বিন্যাসটা করব, তারপরে যেটা আমরা নিছি ওইটাকে আবার বিন্যাস করব, দুইটাকে গুণ করে দিব। এটাই হচ্ছে আমাদের প্রসেস। তাহমিনা আক্তার, আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন? মানে হচ্ছে যে আমরা কি করব, যেইটাকে আমি অবশ্যই থাকবে সেটাকে আগে বাদ দিয়ে বাকি যা থাকে তাদের নিয়ে আমি বিন্যাসটা করে ফেলবো। হ্যাঁ, তাদের নিয়ে আমি বিন্যাসটা করে ফেলবো, বাকি যা থাকে তাদের নিয়ে আমি এই যে বিন্যাসটা করে ফেললাম। এখন ওই প্রথমে যে দুইটাকে আমি বলছি অবশ্যই থাকবে, এখন সেই দুইটা নিয়ে আমি পরবর্তীতে বিন্যাস করলাম। আই হোপ এই পর্যন্ত আপনারা আপনারা যতটুকু বুঝতে পারছেন একটু জানান। যারা আছেন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, তারা আপনাদের একটু মতামত জানান যে কি অবস্থা, কতটুকু বুঝলেন। এই ম্যাথটা যদি বুঝতে পারেন, আমাদের পারমুটেশন কম্বিনেশনের ভিতরে মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু কমপ্লেক্স আন্ডারস্ট্যান্ডিংয়ের ম্যাথ হচ্ছে এইটা,
হ্যাঁ, এই গতকাল যা বুঝাইছি আবার পরে যা বুঝাবো তার ভিতরে সব মানে বলতে গেলে একটু তুলনামূলক কমপ্লেক্স, বাকি সব কিছু মানে পরবর্তীতে যত ম্যাথ দেখবো আমরা এগুলা মানে আর এরকম হবে না আপনাদের কাছে। তো একটু আপনারা একটু কমেন্ট করেন যে যারা যারা দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার কিনা। এমডি রিপন স্যার ক্লাসগুলো রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ড থাকবে আমাদের হচ্ছে এগুলা আপনার হচ্ছে আমাদের যে পেজ থেকে আমরা লাইভটা করছি এখানে আপনারা ক্লাসগুলো রেকর্ড পাবেন, এখানে রেকর্ড থাকবে। রিপন, নো ওয়ারি, আমাদের সাথে থাকেন। আমরা তাহলে যেটা করি যে আমরা পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ, আমরা তাহলে পরের ম্যাথে চলে যাই। তো এখানে দেখি আমরা যে আগের ম্যাথটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমাদের কথা হচ্ছে n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিব, যেখানে p সংখ্যক জিনিস সর্বদা বর্জন করব। p সংখ্যক জিনিস সর্বদা কি করব? বর্জন করব। আগের আর এবারের ভিতরে ডিফারেন্সটা দেখেন, আমরা বলছিলাম আগের বার হচ্ছে p সংখ্যক জিনিস সর্বদা থাকবে, আর এবার বলছি r সংখ্যক জিনিস p সংখ্যক জিনিস সর্বদা বর্জন করব। তাহলে p সংখ্যক জিনিস যদি ধরেন এখানে আমার 6টা এ বি সি ডি 4টা আমার অ্যালফাবেট বা বর্ণ আছে, তা আমি যদি বলি দুইটাকে আমি বর্জন করব, এই দুইটাকে আমি বর্জন করব, তাহলে আমার দুইটাকে আমার কাউন্টে আসবে? যেটাকে আমি বাদই দিয়ে দেবো, কখনোই নিব না। তাহলে এই দুইটাকে আমি কি করব? শুরুতেই আমি বাদ দিয়ে দিব। তাহলে বাকি থাকে কি? আমার বাকি থাকে হচ্ছে এই এ বি। এখন যদি আমার কোশ্চেন থাকে যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নেব, তাহলে অবশ্যই এই r শুধুমাত্র এইটুকুর ভিতরেই থাকবে। হ্যাঁ, আর অবশ্যই এইটুকুর ভিতরে থাকবে, কেননা এটাকে আমি আগেই বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, যদি তাই হয় তাহলে যদি আমরা একটা এক্সাম্পল করি যে এরকম যদি হয় যে 6টি জিনিস হতে 4টি জিনিস 3টি জিনিস নিব, 3টি জিনিস নিয়ে কতভাবে সাজানো যায় যেখানে দুটি জিনিস বর্জন করব, যেখানে দুটি জিনিস আমরা বর্জন করব। তাহলে কি বললাম যে এই যে দুইটা জিনিস যে আমরা বর্জন করব, এই দুইটা জিনিসকে আমি যে বর্জন করব, তাহলে এই দুইটাকে আমি প্রথমে এই 6 থেকে বাদ দিয়ে দিব, প্রথমে এই 6 থেকে বাদ দিয়ে দিব। তাহলে এই দুইটা জিনিস বর্জন করার পরে যা থাকে সেইখান থেকে আমি অ্যাকচুয়ালি বিন্যাস করব। কয়টা? 3টা। যেহেতু আমি দুইটা প্রথমে বাদ দিয়ে দিছি, এই 3-এর ভিতর আর ওই 2 থাকবে না। তাহলে এইটাই হচ্ছে আমার সেই অ্যান্সার। দেখেন তো এটা 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 কতটুকু ক্লিয়ার হলো আপনাদের? এইটা কতটুকু ক্লিয়ার হলো আপনাদের? এটা কি একটু সহজ মনে হলো না তুলনামূলক? একটু যারা আমাকে দেখতে পাচ্ছেন বা ক্লাসটা করছেন, এইবার তো স্যার মাইনাস করলেন না। হ্যাঁ, কেন করলাম না বলেন তো? মাইনাস শুধু এইখানে করেছি কেননা আমার এখানে বলছে বর্জন করব, সর্বদা বর্জন করব। তার মানে যাকে আমি সর্বদা বর্জন করব তাকে আমি কখনোই আমার হিসাবে আনবো না, তাকে আমি কখনোই হিসাবে আনবো না। ধরেন আমি এই কথা বললাম যে 40 জন ছাত্র 40 জন ছাত্র যদি থাকে। আচ্ছা, আখিরা আপনি কমেন্ট করেছেন যে ক্লিয়ার, ধন্যবাদ আপনাকে। তো 40 জন ছাত্র থেকে আমি বললাম যে আমি 5 জনকে বাদ দিয়ে 35 জনকে আমি হচ্ছে একটা উপহার দিব, 35 জনকে আমি চকলেট দেব, কিছু একটা দিব। তাহলে আমি কি করব যে আমি বা এইভাবে না, ধরেন আমি এক্সাম্পলটা যদি এইভাবে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমার 40 জন ছাত্র, আমি এখান থেকে 10 জনকে যে কোনো 10 জনকে আমি চকলেট দিব যে কোনো 10 জনকে। কিন্তু বললাম যে এর ভিতর 5 জন থাকবে যাকে আমি কখনোই দিব না, তাকে আমি কখনোই দিব না। তাহলে এই যে 10 জন, সেই 10 জনকে এই 5-এর ভিতর থাকবে?
কখনোই থাকবে না। যেহেতু আমি বলছি যে 5 জনকে কখনোই দিব না, তাহলে 5 জন বাদ দিয়ে বাকি যে 35 জন থাকে তার ভিতর থেকে আমি আসলে 10 জন বাছাই করব। হ্যাঁ, তার ভিতর থেকে। এই জন্য এই 5টা শুরুতেই মাইনাস হয়ে যাবে, এই 40 থেকে শুরুতেই 5টা মাইনাস হয়ে যাবে, তারপরে যা থাকে সেইখান থেকে আমি 10 জন নিব। এই জিনিসটাই এখানে করা হয়েছে। আই হোপ এইবার আপনারা ক্লিয়ার। আমার মনে হয় যে এখানে আপনারা এবার ক্লিয়ার হওয়ার কথা। যদি তাই হয় তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটু ম্যাথ দেখি। হ্যাঁ, আমরা একটু যদি ম্যাথ দেখি তাহলে বুঝতে পারবো যে 10টি বিশেষ বস্তুর ভিতরে 10টি বস্তুর মধ্যে হতে 5টি নিয়ে বিন্যাস করে যেখানে 2টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না। সো খুবই সিম্পল, 10টা থেকে আমি 5টা নিব কিন্তু 2টা অন্তর্ভুক্ত থাকবে না। তাহলে প্রথমে কি করব, এই 10টা থেকে 2 মাইনাস করে দেব, বা মাইনাস করার পর যা হবে তার থেকে আমি অ্যাকচুয়ালি এই 5 নিব। তাহলে এইটাই হচ্ছে আমার সেই অ্যান্সার। তাহলে কি হলো 85। তাহলে কি হবে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 কত হলে 1 2 3 4 5। যেহেতু নিচে 5 আছে সো 5 বার আমি এটা করে ফেলবো, তাহলেই আমার অ্যান্সারটা চলে আসবে। দেখেন এটা খুব সিম্পল মনে হলো না? সাবিনা ইয়াসমিন শিলা আপনি বলেছেন যে ক্লিয়ার। বাকি যারা আছেন বা দেখতে পাচ্ছেন তাদের কি মনে হচ্ছে যে আপনাদের কাছে ক্লিয়ার হলো না নাকি? একটু কাইন্ডলি কমেন্ট করে জানান আপনারা যে ক্লিয়ার কিনা। আপনাদের রিপ্লেতে বা রেসপন্সে বুঝতে পারবো যে আসলে আপনারা কতটুকু ক্লিয়ার হলেন। এবং দেন হচ্ছে যদি আপনাদের কোনো জায়গায় কনফিউশন থাকে সেটাও আপনারা বলেন যে আমার এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি সেটাকে আবার ক্লিয়ার করে দিব। ওকে, তো এই জায়গায় যদি ক্লিয়ার থাকে, মনির হাসান আপনি বলেছেন ক্লিয়ার, দ্যাটস গুড। তো যদি তাই হয় তাহলে আমরা এখানে যেটা করতে পারি যে আমরা এটাকে এখানে শেষ করতে পারি। তাহলে আমরা পরের টাইপে আমরা চলে যাই। হ্যাঁ, তাহলে আমরা পরের টাইপে চলে যাই। টাইপ 8 আমরা যদি এটা দেখি, পরের টাইপে আমরা চলে যাই। এখানে বলছে যে অবস্থান নির্দিষ্ট করে, আমাদের এই টাইপটাই হচ্ছে কি অবস্থান নির্দিষ্ট করে। হ্যাঁ, অবস্থান নির্দিষ্ট করে যার যার পজিশন ফিক্সড রেখে আমরা এটা করব। ধরেন হচ্ছে যদি এরকম থাকে এ বি সি ডি ই, বিন্যাস সমাবেশের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যাকে আপনি ফিক্সড করে দিলেন, যাকে আপনি সর্বদা অন্তর্ভুক্ত করে দিলেন, যাকে আপনি সর্বদা বাদ দিয়ে দিলেন, যাকে আপনি পজিশন ফিক্সড করে দিলেন, সেগুলোকে আমরা কাউন্টে আনবো না। কেন আনবো না? কারণ বিন্যাস সমাবেশ মানে হচ্ছে রিঅ্যারেঞ্জ। বিন্যাস মানেই হচ্ছে কি রিঅ্যারেঞ্জ, মানে একটা জিনিসকে বারবার সাজানো, কতভাবে সাজানো যায়। তো যাকে আপনি ফিক্সড করে দিলেন, যার পজিশনকে আপনি বলে দিলেন এইটাই তোমার জন্য ফাইনাল, তাকে কি আপনি বারবার সাজাতে পারবেন? উত্তর হচ্ছে আপনি পারবেন না। এই জন্য আমরা শুরুতে কি করবো, কাউন্টের বাইরে রেখে আমরা হিসাবটা করব। তো ওই জিনিসটাই তাহমিনা আক্তার বললেন যেটা তুলনামূলক সহজ পূর্বেরটা। হ্যাঁ, পূর্বেরটা আসলে একটু জটিল ছিল, এই জন্য পরেরটা সহজ মনে হয়েছে, এই জন্য ওইটা আগে দেখাইছি। আমার মনে হয় যে এটা আপনাদের ক্লিয়ার। জান্নাতুল মাওয়া জেমি আপনিও বলেছেন যে ক্লিয়ার। ওকে, তাহলে এই টাইপটা দেখেন, আমরা যেটা বললাম যে এখানে যার যার পজিশন ফিক্সড করবো। এখন যদি বলি আমি এর পজিশন ফিক্সড, এটা ফিক্সড, ডি এর পজিশন ফিক্সড, এই কথাটা বলে আমি বললাম যে এ বি সি ডি ই এই সংখ্যাগুলোকে কতভাবে সাজানো যায়, এ বি সি ডি ই কে কতভাবে সাজানো যায় যেখানে এ এবং ডি এর পজিশন ফিক্সড। এই কথা যখনই বলবো ফিক্সড বলার সাথে সাথে এগুলাকে আমরা কাউন্টের বাইরে ফেলে দিব। তাহলে আমার বাকি থাকে কি, বাকি থাকে বি সি ই। তাহলে বি সি ই কে কি করা যায়, 3টাকে সাজানো যায় 3 ফ্যাক্টরিয়াল। এইটাই হচ্ছে এটার অ্যান্সার। আমার মনে হয় যে এটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন বা পারবেন। আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি। এখানে আমাদের অ্যাডমিশন বলে একটা এক্সাম্পল আছে। হ্যাঁ, আমরা এটা একটু দেখি। ওকে, আমরা এখানে দেখলাম যে অ্যাডমিশন শব্দের এ ও ডি প্রথমে ও শেষে রেখে সাজানো যায় কতভাবে, প্রথমে ও শেষে রেখে কতভাবে সাজানো যায় অ্যাডমিশন।
তাহলে অ্যাডমিশন শব্দে কি কি আছে? অ্যাডমিশন শব্দে কি কি আছে দেখেন, এ ডি এম আই এস এস আই ও এন। তাহলে আমাদের কি ছিল, এ এবং ডি কে আমরা প্রথমে ও শেষে রেখে কতভাবে সাজানো যায়। তাহলে কি করব, এইখানে এ কে আমি ফিক্সড করে দিলাম, আর এই পজিশনে আমি ডি কে ফিক্সড করে দিলাম। তাহলে দেখেন এই দুইটা সংখ্যার জন্য আমি দুইটা পজিশন আমি ফিক্সড করে দিয়েছি। তাহলে দুইটা সংখ্যা যখন দুইটা পজিশন ফিক্সড করে দিয়েছি, তাহলে তারা আর কি আসবে না, বিন্যাসের ভিতরে বা রিঅ্যারেঞ্জের ভিতরে, আমার অ্যারেঞ্জ করার ভিতরে তারা আর আসবে না। তাহলে বাকি যেই সংখ্যাগুলো থাকে কি কি থাকে দেখেন, এই একটা থাকে 2 3 4 5 6 7, এই বাকি এই 7টা বর্ণ আমার থাকে, এই বাকি 7টা বর্ণই কি হবে, রিঅ্যারেঞ্জ হবে। তাহলে এদের সাজানো যায় আসলে 7টা থেকে, যদি 7টা নিয়ে আমি সাজাই তাহলে 7 ফ্যাক্টরিয়াল। আর এর ভিতরে দেখেন এস আছে 2টা এবং আই আছে হচ্ছে কয়টা, আই আছে হচ্ছে এখানে আই আছে কয়টা এখানে, আইও আছে হচ্ছে এখানে 2টা, এই একটা আই আর এই একটা আই। তাহলে এই দুইটা এস এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, আই এর জন্য 2 ফ্যাক্টরিয়াল। আর কোনো কিছু ডাবল আছে, এম আর কোনো কিছু নাই। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হলো, উপরে 7 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, আর নিচে হচ্ছে 2 ইন্টু 2, এই 2 কাটা যাচ্ছে, 3 ইন্টু 2, তাহলে এই 2 কেটে দিলাম আমি, আবার এইখান থেকে এটা কেটে দিলে থাকে 2, তাহলে আলটিমেটলি থাকতেছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3। এটা হচ্ছে আমার সেই অ্যান্সার। আমার মনে হয় যে এটা আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, বলেন ক্লিয়ার কিনা? এই যে যেই অ্যাডমিশনের যে ম্যাথটা দেখালাম, এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা বলেন। খুবই মানে মোটামুটি বলা যায় আন্ডারস্ট্যান্ডিং এর দিক থেকে ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, জাস্ট 1 থেকে 2 লাইনের ম্যাথ, খালি একটু আন্ডারস্ট্যান্ডিংটা, হ্যাঁ মানে জিনিসটা আপনি ধরতে পারলেন কিনা বা বুঝতে পারলেন কিনা, এই জায়গাটা যদি আপনি একটু নিজেকে কনসেন্ট্রেট করতে পারেন বা ধরার চেষ্টা করেন, আবার একবার যদি ধরে ফেলেন, তাহলে কিন্তু এই ম্যাথ আপনার জন্য একেবারে জাস্ট কি সিম্পল, খুবই সহজ, একেবারে মানে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝার জন্য খুবই সহজ মনে হবে তখন আপনার কাছে। শাওন ইসলাম বললেন ক্লিয়ার, সাবিনা ইয়াসমিন শিলাও বললেন যে এটা আপনার কাছে ক্লিয়ার বা একেবারে পরিষ্কার। এটাও আপনার কাছে পরিষ্কার। তো আমার মনে হয় যে এটা খুব সহজ একটা টাইপ, এটা আপনাদের কাছে পরিষ্কার হওয়াটাই স্বাভাবিক। তো তাই যদি হয় তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, তাহলে আমরা কি করব যে আরেকটা এক্সাম্পল আমরা দেখি যে মিলেনিয়াম, একটা শব্দ হচ্ছে আমাদের কি, মিলেনিয়াম। মিলেনিয়াম শব্দটিকে কত প্রকারে বা কতভাবে সাজানো যায়, যাদের প্রথমে ই ও শেষে ইউ থাকবে, যাদের প্রথমে ই ও শেষে ইউ থাকবে। এটা একেবারে সিমিলার টাইপ, আগে যেটা করছি ওইটার মতোই। তাহলে এখানে আমাদের কি কি আছে, এম আই ডবল এল ই এন এন আই ইউ এম। এখানে কি বলছে যে প্রথমে আমার কি থাকবে, ই থাকবে, অর্থাৎ প্রথম পজিশন আমি ইর জন্য ফিক্সড করে দিলাম, আর একেবারে শেষের পজিশন হচ্ছে আমি কি করব, ইউ এর জন্য আমি ফিক্সড করেছিলাম। তাহলে বাকি কি থাকে, তাহলে এই ই, যেটা এই ই, এইটাকে আমরা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে আমরা তাহলে কি করব, এইটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিলাম, এই ইটাকে আমরা প্রথমে বাদ দিলাম, আর এখান থেকে হচ্ছে ইউ কে বাদ দিলাম। তাহলে আমাদের কি কি থাকে দেখেন, এখানে থাকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা থাকে বাকি। হ্যাঁ, তাহলে এইটার আসলে কি হবে, এইটা আসলে হবে এই বাকি যে 8টা থাকে, এই 8 ফ্যাক্টরিয়াল। এর ভিতর আবার দেখেন আই আছে কয়টা, এই একটা, এই একটা, 2টা, তাহলে এই 2 ফ্যাক্টরিয়াল। আবার এন আছে কয়টা, এখানে এন আছে হচ্ছে 2টা, তাহলে এই 2 ফ্যাক্টরিয়াল। এরপরে এম আছে কয়টা, এই একটা, এই একটা, তাহলে এই 2 ফ্যাক্টরিয়াল। আবার এখানে দেখেন ডাবল এল আছে। হ্যাঁ, তাহলে এই 2 ফ্যাক্টরিয়াল। তো যতগুলো আমাদের রিপিট থাকতেছে সব দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাহলে এইটা চলে আসে আমার। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সারটা আসলে কি হচ্ছে, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, আর নিচে থাকতেছে কি
2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে এই দুই কেটে যায়, তারপরে হচ্ছে এই 4 দুগুণী 8, 8 দিয়ে এটা কেটে যায়। তাহলে আলটিমেটলি আমার কি কি বাকি থাকতেছে এখানে, যে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, 4 ইন্টু 3, এইটা আমার বাকি থাকতেছে। আই হোপ যে এটাও আপনাদের কাছে ক্লিয়ার। একই রকম ম্যাথ, জাস্ট আর একটা এক্সাম্পল দিলাম এখানে। এটাও আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। তো যারা সাথে আছেন অবশ্যই আপনারা রিপ্লাই করেন যে কি অবস্থা, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট যে হচ্ছে এই কোর্সটি যারা দেখতে পাচ্ছেন, যেখান থেকেই দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই হচ্ছে যেটা করবেন যে আপনারা একটু শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। এই ম্যাথটা ক্লিয়ার কিনা একটু বলবেন, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাব আর কি। হ্যাঁ, এখান থেকে আমরা পরের ম্যাথে চলে যাব। ওকে, এইটা একটু যেই ম্যাথটা দেখালাম, হ্যাঁ সেই ম্যাথটার একটু অ্যাডভান্স টাইপ, যে পারমুটেশন শব্দটির কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কতভাবে পুনঃবিন্যাস করা যায়, কতভাবে পুনঃবিন্যাস করা যায়। তাহলে শব্দটা হচ্ছে আমার পারমুটেশন, পারমুটেশন বলছে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে। তাহলে স্বরবর্ণ কি কি আছে, স্বরবর্ণ যদি আমরা একটু দেখতে চাই, এখানে স্বরবর্ণ আছে হচ্ছে আমার এই একটা ই, এই একটা ইউ, এই একটা এ, এটা আই ও, 5টা স্বরবর্ণ আছে। এদের কি করব, এদের অবস্থান আমি কি করব না, পরিবর্তন করব না। বলছে এদের অবস্থান পরিবর্তন না করে। তাহলে এদের অবস্থান যদি পরিবর্তন না করি তাহলে এদের অবস্থান ফিক্সড। আর অবস্থান যদি ফিক্সড থাকে তাহলে যেটা করব যে তাদেরকে আমি কাউন্টে রাখবো না, তাদেরকে আমি হিসাবের বাইরে রাখবো। তাহলে হিসাবের বাইরে আর কি কি থাকে, হিসাবের বাইরে থাকে এখানে থাকে পি, এখানে থাকে আর, এখানে থাকে এম, এখানে থাকে টি, এখানে থাকে টি, আর এখানে থাকে এন। তাহলে এইটার অ্যাকচুয়ালি রিঅ্যারেঞ্জ হবে। তাহলে এইটার রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে এখানে কি কি আছে, কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6। তাহলে এটা হবে 6 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল, কিন্তু এর ভিতরে আবার টি আছে কি ডাবল। তাহলে আমি টি কে ডাবল, যেহেতু আমি 2 ফ্যাক্টরিয়াল দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, আর নিচে থাকতেছে হচ্ছে 2। তাহলে এই টু কেটে গেল। তাহলে কি থাকতেছে যে 5 6 30, 4 30 হচ্ছে 120, 120 গুণ 3 হচ্ছে 360। এইটা আমার অ্যান্সার হওয়ার কথা। কিন্তু দেখেন এখানে একটা ওয়ার্ড বলছে যে পুনঃবিন্যাস করা যায়, অর্থাৎ যতগুলো বিন্যাস আছে তার ভিতর একটা তো আমার পারমুটেশন আছে, এইটা বাদ দিয়ে আর যতগুলো বিন্যাস করা যায় তাই বলো। তাহলে এই 360-এর ভিতর কিন্তু এইটা আছে। হ্যাঁ, এই জন্য যেটা করতে হবে এখান থেকে -1 দিতে হবে। তাহলে এটা হবে 359। এটা হচ্ছে আমার অ্যান্সার। এই ম্যাথটা কিন্তু বিভিন্ন সময় বিশেষ পরীক্ষা আসে এবং অনেকেই ভুল করে। খুবই সহজ একটা ম্যাথ এটা, হ্যাঁ খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু হচ্ছে আপনারা জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অনেকেই এখানে ভুল করে। তো এই যেই ম্যাথটা দেখালাম যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কতভাবে পুনঃবিন্যাস করা যায়, তাহলে ওই একই কথায় যেগুলোকে আমি পজিশন ফিক্সড রাখবো সেগুলোকে আমি কাউন্টের বাইরে নিয়ে বাকি যেগুলো থাকে সেগুলোকে আমি বিন্যাস করব। যেহেতু পুনঃবিন্যাস বলছে সেজন্য আমি 1 দিয়ে মাইনাস করবো, কেননা আমার পারমুটেশন নিজেও একটা বিন্যাস, এইটাকে আমার বাদ দিতে হবে। পুনঃবিন্যাস বলছে অর্থাৎ আর কি কি বিন্যাস করা যায়। আমার মনে হয় যে এটাও আপনাদের কাছে ক্লিয়ার, পরিষ্কার হওয়ার কথা, যে খুবই সহজ। অর্থাৎ আমার যখনই যেই ম্যাথেই আমার আসবে যে পজিশন প্রথমে ফিক্সড রেখে বা শেষে ফিক্সড রেখে বা যেখানেই ফিক্সড রেখে বলুক না কেন, তার মানে কি সে আসলে হিসাব থেকে বাদ। আমার কথা যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, মনির হুসাইন, সহজ লাগছে তাই না? ধন্যবাদ মনির। আসলে ম্যাথ করতে গেলে ম্যাথের ভিতরে চলে যেতে হবে, ম্যাথের ফিলোসফিটা বুঝতে হবে যে ম্যাথ আসলে কি বলতে চাইছে। আপনি দেখেন, আপনি যদি এই জিনিসগুলোকে একটু রিয়েলাইজ করেন নিজের ভিতরে নিয়ে, তাহলে দেখতে পাবেন যে আসলে এখানে কঠিন কিছু নাই, সব কিছুই আমাদের কাছে সহজ মনে হবে তখন। ওকে, তাহলে আমরা পরে চলে যাই যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। হ্যাঁ, আপেক্ষিক অবস্থান। তো
আগের যে ম্যাথটা করেছিলাম সেখানে বলেছিলাম অবস্থান পরিবর্তন না করে, আর এখানে বললাম কি আপেক্ষিক অবস্থান। এটা একটু আমরা বোঝার চেষ্টা করি যে কি আছে। ই কিউ ইউ এ টি আই ও এন। এখন আপনার কোশ্চেনটা থাকে যদি ইকুয়েশন শব্দটির কতভাবে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো স্বরবর্ণগুলো তার আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না, পরিবর্তন করবে না। এই আপেক্ষিক অবস্থান পরিবর্তন মানে হচ্ছে এইটা। আমি একটু এক্সাম্পল দিয়ে, ম্যাথে যাওয়ার আগে একটু এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন হচ্ছে এখানে বললাম যে এ বি সি ডি, বললাম যে এ এবং ডি তাদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না। তাহলে এ এবং ডি এর জন্য পজিশন হচ্ছে এইটা এবং এইটা। যদি বলতাম যে তাদের অবস্থান পরিবর্তন করবে না, তার মানে এ যেখানে ছিল সেখানেই থাকবে, ডি যেখানে ছিল সেখানেই থাকবে। কিন্তু যখনই বলবো আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না, তার মানে এটা এরকম হতে পারে যে এইখানে ডি আসতে পারে, এইখানে এ আসতে পারে। হ্যাঁ, অর্থাৎ এরা যে যেখানে আসে নিজেদের ভিতরে পজিশন চেঞ্জ করতে পারে, কিন্তু এর বাইরে কখনোই যাবে না। এর মানে হচ্ছে এইটা, অর্থাৎ এ ডি এর জায়গায় আসতে পারে, আবার ডি এর জায়গায় আসতে পারে। সিমিলারলি যখন আমি এইখানে বলবো যে স্বরবর্ণগুলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না, তার মানে হচ্ছে স্বরবর্ণ এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, চারটা আছে, এরা এখানেই থাকবে কিন্তু নিজেদের ভিতরে চেঞ্জ করতে পারে। ইউ এর জায়গায় আসতে পারে, এ আই এর জায়গায় আসতে পারে, ও আই এর জায়গায় আসতে পারে, এইরকম। আবার বাকি যেগুলো আছে সেগুলো তো বিন্যাস হবেই, তাহলে একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু আসলে কমপ্লেক্স না। আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা ধরে নিব যে যারা আপেক্ষিক অবস্থা পরিবর্তন করবে, ধরে নিলাম তাদের পজিশন ফিক্সড, এই জন্য তাকে আমি হিসাব থেকে বাদ দিয়ে দিলাম। হিসাব থেকে বাদ দিলে আমার কি কি থাকে এখানে, ই কিউ টি এন, চারটা। তাহলে চারটাকে যদি আমি সাজাই তাহলে আমরা জানি 4 ফ্যাক্টরিয়াল। এখন এই যে যেগুলাকে আমি কি করছিলাম, তাদের আপেক্ষিক অবস্থান আমি বাদ দিয়েছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ই কিউ ইউ এ টি আই ও এন, তাহলে যেগুলোকে আমি বাদ দিয়েছিলাম ওরা তো নিজেদের ভিতরে আবার অ্যারেঞ্জ করবে, তাই না, রিঅ্যারেঞ্জ করবে। তাহলে যে কয়টা আছে এখানে, ইউ এ আই ও, চারটা আছে, তাহলে এখানে কি হবে 4 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এখানে ভুল আছে, এখানে 4 হবে। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার কিনা দেখেন, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে যদি আমরা করি তাহলে এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? সরি সরি সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে, সরি। এই ইটাও কিন্তু একটা স্বরবর্ণ। হ্যাঁ, ইটাও কিন্তু একটা স্বরবর্ণ, সরি, আমি এটা খেয়াল করিনি। তাহলে এটা আমরা একটু ক্লিয়ার করে দিই। এটা যেহেতু ক্লিয়ার করে দিই, তাহলে দেখেন স্বরবর্ণ কটা হলো, 5টা, বাকি থাকে হচ্ছে 3টা। এই 3টাকে সাজানো যায় কিভাবে? হ্যাঁ, তিনটাকে সাজানো যায় কিভাবে, তিনটাকে সাজানো যায় 3 ফ্যাক্টরিয়াল, আর বাকি যেই 5টা স্বরবর্ণ আছে তাদেরকে যায় 5 ফ্যাক্টরিয়াল। সো এখানে যেটা ঠিক আছে। হ্যাঁ, আমার আসলে এই মানে ইটা ধরতে একটু খেয়াল ছিল না প্রথমে, ইটা হচ্ছে আমার স্বরবর্ণ। এখন বলেন এই পর্যন্ত এটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, এইটা যদি ঠিক থাকে তাহলে আমরা পরের ম্যাথটা জাস্ট আমরা একবারে করে ফেলবো। এটা যদি ঠিক থাকে তাহলে পরের ম্যাথটাও কি করব, আমরা একবারে করে ফেলবো। হ্যাঁ, কিভাবে করব দেখেন। এখানে বললো যে পারমুটেশন। হ্যাঁ, পারমুটেশন, পারমুটেশন। এখানে স্বরবর্ণ যদি আপেক্ষিক অবস্থান যদি আমি পরিবর্তন না করি তাহলে স্বরবর্ণ কি কি আছে এখানে, এই যে ই আছে, পার মিউ টে টি আই ও এন, 5টা। হ্যাঁ, 5টা আছে, আর বাকি থাকে কি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, টি এ টি আই ও এন, এটা। তাহলে উপর থেকে 6টা। তাহলে 6টাকে প্রথমে কি করব, যে বাই যে স্বরবর্ণগুলো আমার বলছে যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না, এগুলোকে আমি আলাদা ধরে নিলাম। শাওন ইসলাম বলে অনার্স ব্যবসায় গণিত বিন্যাস সমাবেশ অধ্যায় আমাদের ক্লাসের সাথে মিল আছে। ধন্যবাদ শাওন, তাহলে হচ্ছে এই ক্লাসটা আপনাদের জন্য অবশ্যই উপকারী হবে, এবং পরবর্তীতে আপনি যখন আপনার ক্লাসের ম্যাথগুলো করতে যাবেন তখন আপনি অবশ্যই
আপনার বুঝতে সহজ হবে। তাহলে এখানে দেখেন যে 6টা বললো, এই 6টাকে সাজানো যায় হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল ভাবে, কিন্তু এর ভিতরে আবার টি আছে 2টা, এই জন্য আমি 2 দিয়ে ভাগ দিয়ে দিব, হ্যাঁ, ইনটু এই বাকি যে 5টা স্বরবর্ণ আছে, বাকি 5টা স্বরবর্ণ নিজেদের ভিতরে বিন্যাস হয় 5 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ, যেহেতু তাদের ভিতরে কোনো রিপিট নাই, সো এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 2টা ম্যাথ কিন্তু আমি খুব সহজে করে ফেললাম। আপনাদের কাছ থেকে একটু মতামত আশা করছি যে ক্লিয়ার কিনা। আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থান বলতে মিন করা হচ্ছে যে যে স্বরবর্ণগুলা যেই যে পজিশনে আছে, স্বরবর্ণগুলা তাদের ভিতরে রিঅ্যারেঞ্জ হতে পারে কিন্তু তার বাইরে আসবে না। এই কনসেপ্টটা মাথায় রেখেই আমরা কি করলাম, 2টা ভাগে এটাকে অ্যারেঞ্জ করলাম, যে যেই স্বরবর্ণের বাইরে যে পজিশনগুলো আছে তাদেরকে একবার সাজালাম, আর স্বরবর্ণগুলো যেখানে আছে তাদের ভিতরে একবার সাজালাম, 2টাকে গুণ করে দিলাম, আমার হয়ে গেল। ওকে, তো তাই যদি হয় তাহলে আমরা এর পরের ম্যাথে চলে যাই। আমরা ইঞ্জিনিয়ারিং এ ইগুলো প্রথমে অবস্থান করবে, ওই একই ধরনের ম্যাথগুলাই আমরা কি করলাম যে আরেকটু আগাই, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, ENGINERING, কি বলছে, ইগুলো প্রথমে অবস্থান করবে। ই আছে কয়টা, এই একটা আর এই 2টা, তাহলে 3টা ই। তাহলে 3টা ই যদি আমি প্রথমে অবস্থান করাই, তাহলে কি করলাম, এই 3টা ইর পজিশনকে আমি ফিক্স করে দিলাম, 3টা ইর পজিশনকে আমি ফিক্স করে দিলাম। তাহলে এখন বাকি থাকে কি দেখেন, 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা কি হবে 8 ফ্যাক্টরিয়াল। কিন্তু তার ভিতর দেখেন আই আছে কয়টা, সরি জি আছে কয়টা, এই একটা, এই একটা, 2টা, তাহলে এই 2 দিয়ে ভাগ। এন আছে কয়টা, এই একটা, এই একটা, এই একটা, 3টা, তাহলে 3 দিয়ে ভাগ। আই আছে কয়টা, এই একটা, এই একটা, 2টা, তাহলে 2 দিয়ে আবার ভাগ। আর কিছু আছে, এন গেল, জি গেল, আই গেল, ই গেল, আর নাই, সো আমার হয়ে গেছে। এখন এই যে 3টা ই নিজেদের ভাবে ভিতর সজ্জিত হয় 3 ফ্যাক্টরিয়াল, কিন্তু আবার যেহেতু কি আছে, তাদের রিপিট আছে, 3 দিয়ে আমি আবার ভাগ দিয়ে দিলাম, তাহলে এইটা হচ্ছে আমার সেই অ্যান্সার। খুব সহজ না দেখেন? স্যার বুঝতে পারছি না, আর একটু ক্লিয়ার ভাবে বুঝান। জান্নাতুল মাওয়া জেমি এবং আলী হাসান, স্যার পরিবর্তন করে হলে কেমনে হবে? পরিবর্তন করে হলে কিভাবে হবে আপনাদের? জান্নাতুল মাওয়া জেমি, আপনি কোনটা বুঝতে পারেননি? আর আলী হাসান, আপনি আরেকটু বলেন যে আপনি মানে কোনটা মিন করছেন, যে পরিবর্তন করে হলে কিভাবে হবে, কি পরিবর্তন করে? ভাইয়া একটু ক্লিয়ার করে লেখেন, তাহলে আমার জন্য ধরতে সুবিধা হবে। দরকারে আমি আগের ম্যাথটাতে আরেকবার একটু যাই। হ্যাঁ, এখানে আমরা যেটা করিয়েছিলাম সেটাতে একটু দেখি যে ইকুয়েশন, হ্যাঁ, এখানে যদি আমরা একটু দেখি যে ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে জান্নাতুল মাওয়া জিমি, আপনি একটু খেয়াল করেন যে আমরা বলেছি যে তাদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করব না, স্বরবর্ণগুলার আপেক্ষিক অবস্থান। তাহলে স্বরবর্ণ কি কি আছে এখানে, ইউ, এ, আই, ও আর ই, 5টায় যেহেতু আমার স্বরবর্ণ আপেক্ষিক অবস্থান পরিবর্তন করব না, তাহলে 5টাকে বাদ দিই, বাকি থাকে হচ্ছে আমার 3টা বর্ণ, এই 3টাকে সাজানো যায় হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, ইনটু এই 5টাকে যে আমি বললাম যে তাদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না, কিন্তু তারা নিজেদের ভিতরে অ্যারেঞ্জ হতে পারে, এই জন্য 5 ফ্যাক্টরিয়াল, যেহেতু কোনো রিপিট নাই, সো এটাই হচ্ছে অ্যান্সার। আলী হাসান, আগেরটা বলতে স্যার পরিবর্তন করে হলে কি হবে? আচ্ছা, পরিবর্তন করে হলে কি হবে, আচ্ছা পরিবর্তন করে করলে হলে কি হবে, এইগুলা হচ্ছে গতকালকে ক্লাসে দেখাইছি, যে তাদের অবস্থান যদি পরিবর্তন করে তাহলে সবাই রিঅ্যারেঞ্জ হবে। তাহলে কি হবে ইকুয়েশনের ক্ষেত্রে, যদি সবাই পরিবর্তন হয় যার যার অবস্থান, তাহলে রিঅ্যারেঞ্জ করলে কি হবে, এখানে কয়টা শব্দ আছে, 8টা, তাহলে আমরা এখানে লিখতাম তখন 8 ফ্যাক্টরিয়াল বাই, রিপিট আছে কোনো এখানে, এখানে আসলে কোনো রিপিট নাই, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, 8 ফ্যাক্টরিয়ালই হচ্ছে আমার অ্যান্সার। আই হোপ ক্লিয়ার এখানে। তারপরে যদি ক্লিয়ার না থাকে আমাদের বলবেন, আমরা কি করব, আরো এইটাগুলো নিয়ে ডিসকাস করব। এখন দেখেন আমরা এখন নতুন একটা টাইপে চলে আসছি, টাইপ 10। টাইপ 10 বলতেছে যে এতক্ষণ আমরা যত ধরনের বিন্যাস করেছি বা যত ধরনের রিঅ্যারেঞ্জ বা সাজাইছি, সেইখানে কিন্তু কোনো সংখ্যা
মানে কি হয়নি, একই জিনিস একাধিক আসে নাই, মানে হচ্ছে এইরকম বিষয়টা, ধরেন এখানে আমার যদি এ থাকে, এখানে যদি বি থাকে, তাহলে আমি এটাকে কিভাবে সাজাইছি, হয় এ বি হবে অথবা বি এ হবে। বিষয়টা এরকম হয়নি কখনো যে এই দুইবার চলে আসছে, যে এ বি কে আমি এমনভাবে সাজালাম যে যেখানে হচ্ছে এইরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু যদি এইরকমই আসে যে ঠিক আছে যে যে অ্যালফাবেট থাকবে সে একাই সব জায়গায় চলে আসতে পারে, অর্থাৎ এই সব জায়গায় চলে আসতে পারে অথবা বি সব জায়গায় চলে আসতে পারে, এই জিনিসটাকে বলা হয় কি রিপিট বা পুনরাবৃত্তি। এই জিনিসটা কিন্তু এই টাইপ 9 পর্যন্ত আমাদের ঘটেনি, কিন্তু যদি এই ধরনের জিনিস ঘটে তাহলে আসলে আমাদের কি হবে, এই ধরনের পারমুটেশনের এই ম্যাথটা জান্নাতুল মাওয়া জেমি আমি আবার বুঝিয়েছি, আপনি দেখেন বুঝছেন কিনা, যদি না বুঝেন তাহলে অবশ্যই আমি আবার বুঝাবো আপনাকে। হ্যাঁ, তো আপাতত এটা একটু খেয়াল করেন যে পুনরাবৃত্তি বলতে আসলে কি বোঝায়। পুনরাবৃত্তি বলতে বোঝায় যে যেই জিনিসকে আমি এতক্ষণ একবার করে কনসিডার করছি, এখন সেগুলোকে আমি কি করব, একাধিকবার কনসিডার করব। হ্যাঁ, এই জন্য এটাকে বলতেছি আমরা পুনরাবৃত্তি। যেমন হচ্ছে ধরেন আমি আবার যদি বুঝাই এ বি সি, তাহলে এতক্ষণ আমরা এটাকে কিভাবে রিঅ্যারেঞ্জ করছি, হয় এ বি সি হবে অথবা এ সি বি হবে অথবা বি এ সি হবে অথবা বি সি এ হবে, অর্থাৎ এইখানে কি হচ্ছে আমার তাদের পজিশনগুলো চেঞ্জ করে রিঅ্যারেঞ্জ হচ্ছে। কিন্তু ঘটনাটা যদি এই ধরনের ঘটে যে তিনটাই হচ্ছে এ চলে আসবে, তিনটাই এ চলে আসবে, অথবা দুইটা এ আসবে একটা বি আসবে, অথবা তিনটাই সি চলে আসলো, অথবা দুইটা সি একটা বি আসলো, অর্থাৎ একই বর্ণ রিপিট হওয়ার ঘটনা যদি ঘটে যায়, তাহলে কিন্তু আমার ওই যে এনপিআর যে ফর্মুলা আছে এটা দিয়ে তখন আর আমি করতে পারবো না। তাহলে তখন আমার কি করতে হবে, তখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে তখন আমার ফর্মুলা হচ্ছে এন হতে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস এন পাওয়ার টু দি আর। তখন আমার ফর্মুলাটা হচ্ছে কি এন পাওয়ার টু দি আর, অর্থাৎ যদি আমার 1 2 4 6 8 9 হতে পুনরাবৃত্তি সহ তিনটি অংশের তিনটি সংখ্যা নেই, তাহলে তিনটি সংখ্যা নিলে আমার এটার কি হবে, বিন্যাস হবে, যেহেতু ছয়টা থেকে আমি তিনটা নেব তাহলে 6 পাওয়ার টু দি 3, এইটাই হবে তখন আমার অ্যান্সার বা উত্তর। দেখেন এটা কিন্তু খুবই সহজ এবং খুবই সিম্পল, তাই না? তো আমরা একটা এক্সাম্পল করি, এক্সাম্পল করলে আপনাদের জন্য সহজ হবে। যে টেলিফোন সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত থাকে, তো ফরিদপুরে টেলিফোন নাম্বার যদি 5 অঙ্ক বিশিষ্ট হয়, ফরিদপুরে টেলিফোন নাম্বার যদি 5 অঙ্ক বিশিষ্ট হয়, তাহলে ওই শহরে কতগুলো টেলিফোন সংযোগ দেওয়া যাবে। তাহলে দেখেন 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কয়টা, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা হচ্ছে 10টা, তাই না? তাহলে 10টা থেকে যদি আমি 5টা নেই তাহলে কি হবে, আমরা জানি টেলিফোন এরকম হতে পারে 1 1 1 1 1, অর্থাৎ একই সংখ্যা বারবার আসতে পারে, অথবা 0 1 2 1 0 এটাও হতে পারে। আর আপনারা জানেন টেলিফোন নাম্বার মোবাইল নাম্বারের শুরুতে 0 থাকলে কোনো ইম্প্যাক্ট নাই, সেটা কাউন্ট হয়, যেমন আমাদের মোবাইল নাম্বারগুলো 0 দিয়ে শুরু, এই জন্য আগে 0 থাকলে যে এটা আমরা ইনভ্যালিড হবে বা বৈধ হবে না এটা আমরা বলতে পারি না, সো এটা আমাদের কাউন্টে আসবে। তাহলে টোটাল আমার সংখ্যা আছে 10টা, সেখান থেকে আমার 5টা নিয়ে টেলিফোন নাম্বার হবে, যেগুলো এখানে যেহেতু সব রিপিট হবে বা পুনরাবৃত্তি হবে, এই জন্য এটার অ্যান্সার হবে 10 টু দি পাওয়ার 5। জান্নাতুল মাওয়া জেমি, ধন্যবাদ আপনাকে। এই যে রিপিট সহ যে ম্যাথটা করালাম, দেখেন এটা অনেক সহজ না, খুব ক্লিয়ার মনে হলো না এটা? আপনারা যারা দেখছেন এই এই ম্যাথটা সম্পর্কে বলেন তো, এই যে আমরা পুনরাবৃত্তি সহ করালাম যেটা, এটা আপনাদের কাছে খুব সহজ মনে হয়েছে কিনা? যে পুনরাবৃত্তি থাকলে আমার কি হবে, যে কি করব, জাস্ট এন পাওয়ার টু দি আর, মোট সংখ্যা থেকে যতগুলো নিব সেটাকে আমি পাওয়ার করে দেবো। আগে নিয়েছিলাম হচ্ছে এন পি আর, এখানে হচ্ছে এন পাওয়ার টু দি আর, এটাই হচ্ছে শুধু ডিফারেন্স। হ্যাঁ, ওকে। তো এইটা হচ্ছে যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমরা আরেকটু সামনে যাই। হ্যাঁ, তাহলে আমরা আরেকটু সামনে যাই, আমরা অলরেডি শেষের দিকে চলে আসছি, আমাদের বিন্যাসের আর খুব বেশি ম্যাথ নেই। আমরা চক্রাকার জিনিসটা একটু দেখব, চক্রাকার জিনিসটা আমরা একটু দেখতে চাই। চক্রাকার মানে হচ্ছে এরকম যে এক জায়গায় যদি 5টা মানুষ থাকে, ধরেন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এটাকে বলা হচ্ছে কি চক্রাকার। তো চক্রাকারের ক্ষেত্রে একটা বিষয় যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আপনি কিভাবে সাজানো শুরু করবেন, বিন্যাসটা কিভাবে সাজাবেন। তো এইখানে যেটা করতে হবে, চক্রাকার কোনো কিছু শুরু করতে গেলে একজনকে আপনার ফিক্সড করতে হয়, একজনকে ফিক্সড করে তারপরে হচ্ছে তাকে কেন্দ্র করে বাকিদের চক্রাকারে সাজাইতে হয়। এই জন্য চক্রাকারের ক্ষেত্রে যেহেতু একজনকে ফিক্সড করতে হয়,
এই জন্য n সংখ্যক থেকে প্রথমে 1কে বাদ দিয়ে তারপরে হচ্ছে আমাদের কি করতে হয়, বিন্যাসটা হয়, অর্থাৎ n-1 ফ্যাক্টরিয়াল, এটাই হচ্ছে এর ফর্মুলা। কেন 1 বাদ দিলাম, যেহেতু একজনকে আমি ফিক্সড করেছি। আর আপনাদেরকে আমি শুরুতেই বলেছি যে যখনই আমরা বিন্যাস সমাবেশে কোনো কিছু ফিক্সড করব তখনই আমরা তাকে কাউন্টের বাইরে নিয়ে যাব। তাই যদি হয়, তাহলে যদি হয় যে 6 জন মানুষ কতভাবে বৃত্তাকারে দাঁড়াতে পারবে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার খুবই সিম্পল, যে 6 জন মানুষ যেহেতু, তাহলে 6 থেকে 1 বাদ দিয়ে তারপর হচ্ছে তার ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে আমার 5 ফ্যাক্টরিয়াল, দ্যাট মিনস 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, এটা তারপরে 4 5 20, 20 3 20 60, 60 দুগুণে 120, এটা হচ্ছে আমার তার উত্তর। আই হোপ এখন আপনাদের কাছে একটু সহজ লাগছে বা ক্লিয়ার মনে হচ্ছে যে না, বিন্যাস সমাবেশে ম্যাথ এখন আর খুব বেশি কঠিন নেই। দুই একটা টাইপ আমাদের একটু কঠিন ছিল, কিন্তু বাকিগুলো আসলে আমাদের অত কঠিন নেই, এগুলো জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর। আরেকটা যদি দেখি, আচ্ছা যদি এইরকম থাকে, মালার ক্ষেত্রে থাকে, ধরেন এইখানে তো বলা নেই, মালার ক্ষেত্রে যদি থাকে যে এরকম যে মালার ক্ষেত্রে যদি আমাকে বলা হয় যে 6টি মুক্তা দিয়ে কতভাবে একটি মালা সাজানো যাবে, এই কোশ্চেনটা যদি থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন মালা হচ্ছে এমন একটা জিনিস, মালা কিভাবে সাজায় দেখেন, এই যে গোল একটা মালা, হ্যাঁ, এইখানে মালাটা এমনভাবে সাজানো হয় যে এইখানে যদি যেই ধরনের কালারের রেস্টোন দেন, এইখানে ঠিক একই কালারের থাকে, এইখানে ঠিক একই কালারের থাকে। তো ওইটা যদি হয়, হ্যাঁ, ধরেন আমি হচ্ছে এইভাবে দেখাচ্ছি, এইখানে যদি লাল থাকে এখানেও লাল থাকবে, তারপরে হচ্ছে ধরেন এইখানে যদি আপনার নীল থাকে তাহলে এইখানেও কি আপনার নীল থাকবে। 6টাকে এমনভাবে সাজালাম, তার মানে এখানে যদি আপনি এক পাশ সাজাইতে পারেন তাহলে আর এক পাশের জন্য আর হিসাব করা লাগবে না, ওইটা আমি এই পাশ থেকে আমি পেয়ে যাব, কারণ এইখানে এক পাশে যেভাবে সাজাবো আর এক পাশে আমার মালা ঠিক ওইভাবে সাজাইতে হয়। এই জন্য আগের বার আমরা গোলভাবে সাজানোর মানুষের ক্ষেত্রে যেটা করছিলাম, এইখানেও ফর্মুলা ঠিক তাই, খালি হচ্ছে 2 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে মালা সাজানোর ক্ষেত্রে। তাহলে 6টি মুক্তা দিয়ে মালা সাজানো যাবে কিভাবে, 6 - 1 ফ্যাক্টরিয়াল ভাগ 2, এটা হচ্ছে আমার অ্যান্সার। মানুষের ক্ষেত্রে মালার ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে এইটুকুই। তো একেবারে শেষের দিকে চলে আসছি, যে আমরা বললাম যে কারেজ শব্দটিকে কতভাবে সাজানো যায়, যেখানে স্বরবর্ণ প্রথমে থাকবে। তাহলে এই শব্দটি একটু লিখি, COURAGE, কারেজ। হ্যাঁ, কারেজ শব্দটিকে কতভাবে সাজানো, যেখানে স্বরবর্ণগুলো প্রথমে থাকবে। তাহলে দেখেন এই কারেজ শব্দটি কতগুলো অক্ষর আছে এখানে, কারেজে অক্ষর আছে হচ্ছে আমার টোটাল 7টা, 1 2 3 4 5 6 7। বলছে যে কারেজ শব্দটিকে কতভাবে সাজানো হয়, যে যেখানে প্রথমে স্বরবর্ণ থাকবে। তাহলে এই জায়গায় আমার কি থাকবে, অবশ্যই স্বরবর্ণ থাকবে। তাহলে স্বরবর্ণ এখানে কয়টা আছে, স্বরবর্ণ আছে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা। তাহলে এই 4টা স্বরবর্ণ থেকে যে কোনো একটা এখানে মাস্ট থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4P1, যেহেতু 4টা আছে, 4টা থেকে আমার এখানে কি আসবে, একটা আসবে। 4টা থেকে যদি একটা এখানে আসে তাহলে বাকি ঘর থাকে হচ্ছে 6টা। এই 6টা ঘরে কি হবে, 6টা ঘরে বাকি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবাই চলে যাবে। তাহলে বাকি 6টা ঘরে 6টা বর্ণ যদি যায় তাহলে সেটা হবে 6 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, তাহলে এর অ্যান্সারটা হবে 4P1 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল, এইটা হচ্ছে আমার অ্যান্সার। এই যে লাস্ট যে ম্যাথটা করালাম, এইটা আপনাদের কাছে কেমন মনে হলো বলেন তো? লাস্ট যেই ম্যাথটা করালাম কারেজ শব্দটি নিয়ে, যারা আমার সাথে আছেন তারা একটু বলেন তো যে বুঝতে পারছেন কিনা। এখানে আমি কি করলাম, যে আমার প্রথম পজিশনটা যেহেতু আমার স্বরবর্ণ থাকবে বলছে, কিন্তু স্বরবর্ণ আছে আমার 4টা। যদি আমার একটা স্বরবর্ণ থাকতো আমি এখানে একটাকে ফিক্স করে দিতাম, কোনো সমস্যা ছিল না। যেহেতু 4টা আছে, এখন 4টার কে আসবে সেইটা বোঝার জন্য আমি এখানে একটা কি করলাম, পারমুটেশন করলাম,
যে 4টা থেকে আমি একটা নিয়ে আসবো কত ভাবে 4p1, 4টা থেকে আমি একটা নিয়ে আসলাম। ওকে, তাহলে আমার কি থাকতেছে, বাকি থাকতেছে হচ্ছে আমার আমার 6টা বর্ণ, সেই 6টা সাজানো যে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখেন তো ক্লিয়ার কিনা ভাইয়া আপুরা যারা আছেন। এই যে লাস্ট যে ম্যাথটা করলাম কারেজের, এটা আপনাদের কাছে কতটুকু ক্লিয়ার মনে হলো বলেন তো, একটু কমেন্ট করেন। আপনাদের জন্য এত কষ্ট করে ক্লাসটা নিলাম, কিন্তু আপনাদের কোনো রেসপন্স নেই, কোনো কমেন্ট নেই, কোনো ফিডব্যাক নেই, তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা বুঝতে পারেননি, বা হচ্ছে বুঝতে পেরেছেন, বা কতটুকু বুঝতে পেরেছেন, বা হচ্ছে আপনাদের প্রোগ্রেস কতটুকু। এটা তো আমাকে একটু বুঝতে দিতে হবে, তাই না? তো আমার মনে হয় যে আমরা একেবারে শেষ করে ফেলছি, শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, এই জন্য আহ, উম, আমরা বিন্যাস নিয়ে 2টা ক্লাসে আমরা বিন্যাসের যতগুলা টাইপ আছে বা হচ্ছে যা যা করানো যায়, যা যা পড়ানো সম্ভব, এবং বিভিন্ন প্রশ্নে বা পরীক্ষায় যে ম্যাথগুলো থাকে সেগুলো আমরা দেখিয়েছি। আপনাদেরকে এই যে 11টা টাইপ বা 11 ধরনের ম্যাথ আমি যে করালাম বা আপনাদেরকে বুঝালাম, আপনারা যদি 2টা ক্লাসের ম্যাথগুলাকে নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করেন এবং পরীক্ষার হলে যে পরীক্ষা দেন, আমি বিশ্বাস করি বিন্যাস নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। এখন বাকি থাকে তো সমাবেশ। আমি এই চেষ্টা করব সমাবেশ নিয়েও আপনাদের জন্য ক্লাস নিয়ে আসার, তাহলে বিন্যাস এবং সমাবেশের উপর যে সমস্যাগুলো আছে আসলে সেগুলো শেষ হয়ে যাবে। আমি আজকে এই সমাবেশটা করালাম না, কারণ হচ্ছে বিন্যাস সমাবেশের ম্যাথগুলো এরকম যে এগুলো হচ্ছে খুব বেশি লোড একবারে নেওয়া যায় না। আপনি যেগুলো শিখছেন আগে হচ্ছে ওইগুলোর উপর প্র্যাকটিস করতে হবে, ওইগুলাকে আত্মস্থ করতে হবে, ওইগুলোর উপর আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে হবে, ওইগুলোর উপর বেশি বেশি প্র্যাকটিস করে আপনার যখন কনফিডেন্স লেভেল একেবারে হাই হয়ে যাবে, না আমি ওকে, তাহলে কি করবেন, তখন হচ্ছে আপনি বেশি বেশি নিতে পারবেন। বিন্যাস সমাবেশে ম্যাথগুলো হচ্ছে ব্রেইনে হিট করে, এখানে হচ্ছে প্রত্যেকটা কথার ভিতরে এক একটা অ্যান্সার লুকিয়ে থাকে, এই জিনিসগুলো আসলে খেয়াল করতে হয়। তো ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগলো, বা ক্লাস থেকে আপনারা কেমন শিখলেন বা কেমন জানলেন, অবশ্যই আপনারা এটা শেয়ার করে জানাবেন। এবং আপনারা আজকের ক্লাসটি যারা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাই হচ্ছে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। এইরকম একটি গুরুত্বপূর্ণ ক্লাস যাতে সবার কাছে পৌঁছে যায় এবং সবাই যেন দেখতে পারে। বিন্যাস সমাবেশ এই টপিকটা হচ্ছে এইরকম যে এটা শুধু আপনার জন্য না, এইটা হচ্ছে যারা ইউনিভার্সিটি লেভেলের যাদের বিজনেস ম্যাথমেটিক্স আছে তাদের জন্য এটা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি যারা হচ্ছে এইচএসসি লেভেলের হায়ার ম্যাথমেটিক্স হচ্ছে করেন তাদের জন্য এই ম্যাথটা গুরুত্বপূর্ণ। এখানে আমি যেই ম্যাথ করিয়েছি আপনাদের বইতে ঠিক একই ম্যাথ পাবেন, এবং আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার এই ক্লাসটি করলে আপনারা ওইটাও বুঝতে পারবেন। পাশাপাশি যারা হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নেবেন, যেহেতু এইচএসসি পরীক্ষা বাতিল হয়ে গেল যেটুকু হয়েছে, তো যারা হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নেবেন তারাও হচ্ছে আমার এই ক্লাসটি থেকে আপনারা উপকৃত হতে পারেন। আর সামনে যদি আমি সমাবেশ নিয়ে আসি, তাহলে বিন্যাস এবং সমাবেশের 2টা টপিকই আপনাদের ক্লিয়ার হয়ে গেল। তো যারা আছেন তাহমিনা, জানাতুল মাওয়াজেমি, আপনারা শুরু থেকেই ছিলেন, অনেকেই ছিলেন, মনির হাসান, আরও ছিলেন হচ্ছে সাবিনা ইয়াসমিন, শিলা, শাওন ইসলাম, আলী হাসান, মনির হাসান সহ অন্যান্য যারা ছিলেন। হ্যাঁ, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে ক্লাসে থাকার জন্য। তাহমিনা লিখেছেন যে অনেক কষ্ট করে ধৈর্য ধরে শেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক ভালো লেগেছে। ধন্যবাদ তাহমিনা, আপনারাও কষ্ট করে ক্লাসটি শেষ করেছেন। ক্লাসটি আপনাদের জন্য আমি আশা করি যে খুবই উপকৃত একটা ক্লাস হবে, আপনারা খুবই ভালো হেল্প পাবেন এই ক্লাসটি থেকে পরবর্তীতে আপনাদের ডেস্টিনেশন বা হচ্ছে প্রিপারেশন ঠিক করার জন্য। আমার মনে হয় যে এই ক্লাস নিয়ে আপনাদের যদি পরবর্তীতে কোনো কমেন্ট থাকে বা কোনো পরবর্তীতে কোনো কিছু জানার থাকে, আমরা সেটি আপনাদের কাছ থেকে জেনে নিব। এই ম্যাথের যে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা সব কিছু জানাবেন, আমরা এইগুলো আপনাদের শেয়ার করব, এবং আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে সেটাও আমরা নিব। তো রেকর্ড কবে আপু আমি ক্লাস করতে? ওকে, যাই হোক, এটা হয়তো ভুলে কমেন্ট করেছিল, ঠিক আছে, সমস্যা নাই। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন। আপনাদের একটা কথা বলি, সরকারি চাকরির জন্য গণিতটা খুবই ইম্পর্ট্যান্ট, গণিত এবং ইংলিশ। গণিতটাতে যদি আপনি প্রোগ্রেস করতে পারেন, ভালো কিছু করতে পারেন, ইনশাআল্লাহ আমি বলে দিতে পারি আপনার চাকরি হয়ে যাবে কোনো না কোনো জায়গায়। রোজ হোসাইন বলেছেন যে রেকর্ড কবে পাবো?
এই পেজেই হচ্ছে, যেহেতু এটা লাইভ হচ্ছে, এটা রেকর্ড অটোমেটিক থেকে যাবে, আপনারা যে কোনো সময় এসে এসে এখান থেকে রেকর্ডটা দেখে নিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের এই পেজে, অর্থাৎ পিরু মোল্লার যে পেজটা আছে, এই পেজে হচ্ছে আপনাদের রেকর্ডটা থাকবে, আপনারা যে কোনো সময় এই রেকর্ডটা এখান থেকে দেখতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাছাড়াও যদি আপনাদের মনে করেন যে সমস্যা হচ্ছে, আমাদেরকে নক করবেন, আমরা হচ্ছে রেকর্ডে আপনাদের কাছে প্রোভাইড করব। যেহেতু এটা পাবলিক একটা ক্লাস, আমরা এটাকে সবার জন্য উন্মুক্ত করে দিলাম, যে কেউ আমাদের এই ক্লাসটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে। এটা নিয়ে আমাদের কোনো কপিরাইট থাকবে না, এটা নিয়ে আমাদের কোনো কিছু থাকবে না, এটা সকলের জন্য আমরা উৎসর্গ করলাম এই ক্লাসগুলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।